আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগ আমাদের রমজানের আগে সর্বশেষ স্ট্রিট ডায়ালগ। প্রিয় দর্শক, আমরা গতকালকে রাতে বসেছিলাম বিএনপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব তৈমুর আলম খন্দকার সাহেবকে। আজকে আমরা আরেকজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আপনারা অনেকেই তাকে চিনেন এবং তার বাবাকেও চিনেন। ওনার বাবা ছিলেন সিলেটের এক আসনের বিএনপির সম্মানিত সাংসদ মরহুম আব্দুল মালিক সাহেবের সুযোগ্য সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মুক্তাদির সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং আপনি এর আগেও একবার এসেছিলেন আমাদের স্টুডিওতে। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানানো আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো মুক্তাদির সাহেবের সাথে সিলেটের রাজনীতি নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, এবং সর্বোপরি যেহেতু তিনি একজন ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী, তিনি বাংলাদেশ টেক্সটাইলস ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্ট হয়েছেন সম্প্রতি পুরো বাংলাদেশে, এবং বিরাট একটি ব্যবসায়িক সংগঠন সেটি, এবং সেটির প্রেসিডেন্ট তিনি পুরো বাংলাদেশের। আমরা অর্থনীতির উপর আমরা কিছু কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কি। তবে তার আগে আমরা জেনে নিই সিলেটের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি। আপনি কবে আসছেন লন্ডনে? আমি আসলাম 21 তারিখে। 21 তারিখে? এই মাসের 21 তারিখ। আপনি সিলেটে থাকেন তো? ঢাকায় সবসময় নাকি? না, আমি ঢাকা সিলেট দু জায়গায় মিলেই থাকি। সিলেটের অবস্থা কি? সিলেটের অবস্থা বাংলাদেশের অন্যান্য জায়গার ব্যতিক্রম না। আপনি জানেন যে মাত্র কয়েক মাস আগে একটি তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এই নির্বাচনের পরে দেশে আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে যে অস্থিরতা, সিলেটও তার অন্তর্ভুক্ত। সিলেট তো বাংলাদেশের 64টি জেলার একটি জেলা। তো সেরকম একটি অস্থিরতার মধ্যে দিয়েই আমাদের দিন যাচ্ছে। আপনাদের সিলেটে তো ব্যতিক্রম হওয়ার কথা, কারণ আপনাদের এই যে সিলেট শহরের যে নগর ফিতা, তিনি তো আপনাদের বিএনপির লোক। তিনি বিএনপির, এবং এটিও অন্যতম একটি কারণ। আপনাকে কেন অস্থিরতা কেন সেটা আমি একটু ছোট করে ব্যাখ্যা করি। গত বছরের এই সময়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্য আরো 3টির সাথে, মোট 4টিতে। এবং সিলেটের সেই মেয়র নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন যিনি আজকে মেয়র, তিনি 35,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। আমরা গিয়েছিলাম ভোটারদের কাছে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করেছি, আবেদন জানিয়েছি আমাদেরকে সমর্থন করার জন্য, এবং ভোটাররাও সাড়া দিয়েছেন, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন। তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল, দেশবাসীর প্রত্যাশা ছিল, 6 মাস পরে ডিসেম্বর জানুয়ারিতে স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সবচেয়ে জনসমর্থন পুষ্ট দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করতেন, সেটাই স্বাভাবিক হতো। কিন্তু দেখলেন তো আপনি 6 মাস পরে কি হলো। এমন একটি প্রক্রিয়া নির্বাচন, তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হলো যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মূল দলগুলি, বিরোধী দল নির্বাচনে যেতেই পারেনি। যে দলের প্রার্থীকে আমরা 6 মাস আগে 25,000 ভোটের ব্যবধানে হারালাম, মূল নির্বাচনটিতে এসে সেই দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গেলেন। আপনি যদি এটা ইন্টারপ্রেট করেন তাহলে মনে হবে যে এই ব্যক্তি এতই জনপ্রিয় যে সমগ্র সিলেটে তার বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো লোক নাই। অথচ বাস্তব অবস্থাটি তার সম্পূর্ণ বিপরীত। কিন্তু আপনারা যদি এই গত নির্বাচনে যেটি ভোটারবিহীন যেটি নির্বাচন হয়েছে, এবং আওয়ামী লীগ অবশ্য বলে যে তারা নির্বাচিত প্রতিনিধি, 5% ভোটার টার্ন আউট হয়েছে আমরা যতটুকু শুনেছি, কিন্তু সেখানে যদি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে আমার মনে হয় হিস্ট্রি অন্যরকম, ইতিহাস অন্যরকম হতো। এটি তো একটি স্পেকুলেশন, একটি ধারণা। আমি এই ধারণার সাথে একমত পোষণ করব না, দ্বিমত পোষণ করব না, কারণ এটা এই মুহূর্তে একটা হাইপোথেটিক্যাল একটা অ্যাসেসমেন্ট। নির্বাচনে বিএনপি গেলে অনেকে বলেন যে যেহেতু এটি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে, যেহেতু একটি ব্যাপক আয়োজন এবং একদিনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেখানে ইচ্ছা করলেও জনতার চাপে প্রশাসন এত বিরূপ ভূমিকা পালন করতে পারত না, ইত্যাদি অনেকের ধারণা।
আবার আমাদের দলের সিংহভাগ নেতাকর্মীর ধারণা, যেটা আমাদের দলের নেতৃত্ব যে ধারণা পোষণ করে নির্বাচনে যাননি, সেটি হলো যে এটি একটি নীল নকশার পাতানো আয়োজন, এবং এই নির্বাচনে গিয়ে বরং আমরা বেশি বেকায়দায় পড়তাম, কারণ আওয়ামী লীগ যেন তেন প্রকারে ফলাফল তাদের পক্ষে ঘোষণা করত। সো এটি একটি হাইপোথেটিক্যাল অ্যাসেসমেন্ট, যেহেতু আমরা যাইনি এখানে। সিলেটের আপনি আগামী যদি সংসদ নির্বাচন হয়, সেখানে আমি লাস্ট টাইম আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি প্রার্থী হবেন কিনা। আপনি কি এখনো আপনার কর্মসূচি বা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন যে আগামী নির্বাচনে আপনি সিলেট 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আপনি অনুষ্ঠানের শুরুতেই আমার একটি পরিচয় দিয়েছেন। আমি বিএনপি পরিবারেরই সন্তান, বিএনপি রাজনীতির সাথে যুক্ত, এটি তো দৃশ্যমান। নির্বাচন যদি আসে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব যদি মনে করেন যে সিলেট 1 আসনে আমাকে দিয়ে প্রতিনিধিত্ব করাবেন, দল যদি সেরকম কোনো সিদ্ধান্ত নেয়, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দল আপনাকে মনোনয়ন দিলে আপনি নির্বাচন করবেন? যদি দল মনোনয়ন দেয়। মুক্তাদির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি সম্ভবত কলা আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আপনাদের। জি ওয়ালাইকুম সালাম। বড় ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। আচ্ছা জি হ্যাঁ, কমিয়ে দিয়েছি, আমি সরি। আপনাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুটুকু কি আমি একটু ক্লিয়ার হয়ে নেই প্লিজ। ওকে, আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে উনি বাংলাদেশে একজন ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী এবং বিএনপি রাজনীতি করেন তিনি। সিলেট এর 1 আসনে আগামী নির্বাচনে তিনি একজন সম্ভাব্য প্রার্থী, যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে এবং মনোনয়ন যদি বিএনপি দেয়। আমার একটা প্রশ্ন আছে, যেটা আপনাদের দুজনের উদ্দেশ্যে, অনুষ্ঠানের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে যেটা আপনারা আলোচনা করলেন যে পাতানো নির্বাচন আমরা দেখলাম, যে ধরনের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমাদের দেশটা অগ্রসর হলো, এবং মানুষের জীবনযাত্রার যে পরিবেশ, যিনি উপস্থিত আছেন, যে গেস্ট সম্মানিত, ওনার পার্টি যদি ক্ষমতায় আসে আবার পরবর্তী ইলেকশনে, যে উনি কি মনে করেন যে এটার কোনো পরিবর্তন আসবে আগামীতে? কিসের পরিবর্তন? এই জীবনযাত্রার পরিবর্তন, জীবনের নিরাপত্তা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আপনার সুস্থ পরিবেশ, এই ধরনের কোন পরিবেশ মানুষ ফিরে পাবে আদৌ ইন ফিউচারে? এই ধরনের কোন কমিটমেন্ট দিতে পারে কিনা মানুষকে, কি মনে করেন? ওকে, আর কোনো প্রশ্ন আপনার? আর কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে আপনি টেলিভিশন দেখতে থাকুন, উনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আপনি ওনার প্রশ্নের উত্তরটা যদি দেখেন, আমরা খুব বেশি পিছনে যদি না যাই, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস নতুন করে শুরু হলো 1991 সনে। তারপরে বেশ কয়েকটি সরকার পার হলো। এই দুবার ছিলেন বেগম খালেদা জিয়া, দুবার শেখ হাসিনা, এবার তিনি তৃতীয়বারের মতো। তো এই সংসদীয় গণতন্ত্রের এই অভিযাত্রায়, যদিও মাঝখানে 2 বছরের জন্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, বেগম জিয়া 3বার ছিলেন, শেখ হাসিনা এখন 3 নম্বর। এই সংসদীয় গণতন্ত্রের এই অভিযাত্রার মধ্যেও শাসন কার্যে, গভর্নেন্সের এই অবস্থা আমরা কখনো আর দেখতে পাইনি। এই মুহূর্তে যেটি চলছে বাংলাদেশে, সেটিকে আপনি শুধু পুয়ার গভর্নেন্স বললেই এটাকে ঠিকমতো সংজ্ঞায়িত করা যাবে না। প্র্যাকটিক্যালি এটা শাসন কার্যের একটি বিকৃতি, গভর্নেন্সের একটি বিকৃতি। কেন বিকৃতি? আপনি আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের উপর জনগণের জানমাল রক্ষার দায়িত্ব অর্পিত, তারা কার্যক্ষেত্রে কোনো কোনো জায়গায় অঞ্চল বিশেষে ভাড়াটে খুনির মতো আচরণ করছে। এটি আমার কথা না, এটি আপনাদের প্রকাশিত রিপোর্টের বক্তব্য। আপনি যদি আর্থিক প্রতিষ্ঠানগুলির দিকে দেখেন, পাবলিক সেক্টরের যে ব্যাংকগুলি, সেই ব্যাংকগুলিতে লুটপাট করে প্রতিটা ব্যাংক প্রায় দেউলিয়াত্বের কিনারে পৌঁছে গিয়েছে। গত বাজেটেও এই ব্যাংকগুলির
পুনরায় ক্যাপিটালাইজেশন করার জন্য, রিক্যাপিটালাইজ করার জন্য বরাদ্দ দেয়া আছে। ছোট্ট ব্যাংক বেসিক ব্যাংক, সেই ব্যাংকটি একটা নিট টাইডি একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকে এখন লোকসানের পরিমাণ 4,000 কোটি টাকা। আমি দুদিন আগেও অন্য একটি জায়গায় বলেছি, সমস্ত পাবলিক সেক্টরের ব্যাংকগুলি যদি অ্যাকাউন্ট ড্র করা হয় তাহলে দেখা যাবে যে এই লোপাটকৃত টাকার পরিমাণ প্রায় 25-30 হাজার কোটি টাকা। গত 5 বছরে এই আওয়ামী লীগের শাসন আমলে যতগুলি ফিনান্সিয়াল স্ক্যান্ডাল সংগঠিত হয়েছে এর একটি ভিন্ন ডাইনামিক্স আছে, একটি ভিন্ন মাত্রা। কোন স্ক্যান্ডাল 3-4 হাজার কোটি টাকার কমে না, 1000 কোটি টাকার নিচে কোনো আর্থিক কেলেঙ্কারি সংগঠিত হয়নি। আপনি সেটা ইউনিপে বলেন, হলমার্ক বলেন, যে কোনোটাই বলেন, বিসমিল্লাহ বলেন বা অন্য যেটাই বলেন। এই যে মিসম্যানেজমেন্ট সর্বত্র যে মিসম্যানেজমেন্ট, এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির পরিচালকের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে দলের অঙ্গ সংগঠনে, যাদের সাথে অর্থনীতির বিন্দুমাত্র কোনো সংযুক্তি নাই, সম্পর্ক নাই, তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে পাবলিক সেক্টরের ব্যাংকগুলিতে, যার কারণে এর পরিণাম আমরা পুরো অর্থনীতির মধ্যে ছায়া দেখছি। আপনি বাজেটে ডোমেস্টিক বোরোয়িং এর, ইন্টারনাল বোরোয়িং এর যে টার্গেট করা হয়, যে প্রজেকশন দেওয়া হয়, বাস্তব বছর শেষে তার খতিয়ান নিলে তার থেকে যোজন যোজন ফারাক দেখা যায়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের যে টার্গেট দেখানো হয়, বছর শেষে তার সাথে প্রকৃত যে কাজ সম্পন্ন হয় তার বিরাট পার্থক্য দেখা যায়। বিশ্বব্যাংক, IMF, আমাদের অন্যান্য থিঙ্ক ট্যাঙ্করা যে জিডিপির যে প্রবৃদ্ধির হিসাব দেয়, সরকারি প্রবৃদ্ধির হিসাব, তার সাথে বেশ খানিকটা পার্থক্য দেখা যায়। সব জায়গাতেই একটা অসহিষ্ণুতা, একটা জোর খাটানো এবং একটা দখলের মানসিকতা, এটি বর্তমান সময়ে আমার যে কলার যে প্রশ্নটি করলেন, একটি দম বন্ধ করা অসহনীয় একটি পরিবেশ। এই পরিবেশটা আগেও ছিল না, অল্প কিছুদিন আগেও ছিল না। গত 3-4 বছর ধরে সরকারের অসহিষ্ণু আচরণের ফলে এবং ক্ষমতায় যে যেন তেন প্রকারের ক্ষমতায় টিকে যাওয়ার, অধিষ্ঠিত থেকে যাওয়ার, দখল নেয়ার যে প্রয়াস এবং বিরুদ্ধ মতকে দলনের যে প্রয়াস, সেই কারণে এই অস্থিরতা। এবং যেহেতু বিভিন্ন সরকারি এজেন্সির মাধ্যমে তিনারা ক্ষমতায় রয়েছেন, জনগণের ভোটের মাধ্যমে নাই, সেই জন্য সেই অ্যাডভান্টেজটা ভিন্নভাবে এই যাদের উপর ভর করে উনি ক্ষমতায় এসেছেন, এই দলটি ক্ষমতায় এসেছে, তারা এখন নিচ্ছে সেই অ্যাডভান্টেজটা, যার কারণে আমরা প্রতিটা ক্ষেত্রে একটা অনিয়ম, অনাচারের ছায়া দেখতে পাচ্ছি। তার মানে আপনারা ক্ষমতায় গেলে এটা পরিবর্তন হবে, অবশ্যই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি দল। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কিন্তু এত কিছুর পর আপনি যেটি বলছেন যে বিশ্ব, আমি একটি কথা শুধু যোগ করি, এই বর্তমান অস্থিরতার একটি কারণ হলো, যখন ভোটে আমি পাশ করে আসি তখন আমার জবাবদিহির ক্ষেত্র থাকে জনগণ, যে 5 বছর পরে আমার জনগণের কাছে ফিরে যেতে হবে। এইবার যেহেতু নির্বাচনের নিয়ামক শক্তি জনগণ ছিল না, ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই নির্ভরতার জায়গাটি পরিবর্তিত হয়ে গিয়েছে। আপনি যদি বলছেন যে বিশ্বব্যাংক, IMF এর সাথে বাংলাদেশের যারা প্রশাসন চালান বা সরকার চালান, সেটি কতটুকু গ্যাপ? জিডিপির এত কিছুর পর কিন্তু জিডিপির গ্রোথ মোর দেন 6%, যেটি সরকার বলে। জিডিপির গ্রোথ গত 1 দশকের গড় যদি আপনি করেন তাহলে 6% আশেপাশে ছিল। কিন্তু আপনি বিগত কয়েক বছরের যদি প্রবৃদ্ধির হিসাব নেন, প্রবৃদ্ধি প্রত্যেক বছরই হয়েছে, কিন্তু প্রবৃদ্ধির গতি ছিল ডিক্লাইনিং। প্রবৃদ্ধি হয়েছে কিন্তু প্রতি বছর আগের থেকে প্রবৃদ্ধির হার কমে গিয়েছে। এই বছরে যেটা মানে গত এই 30 জুন যে আর্থিক বছর সম্পন্ন হবে, না, আর্থিক বছর যেটি সম্পন্ন হবে 30 জুনে, আমাদের আর্থিক বছর হলো 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। 30 জুনে যেটি শেষ হবে সেটি হলো 1913-14 সনের আর্থিক বছর। সেই বছরের আর্থিক প্রক্ষেপণে, বাজেট প্রক্ষেপণে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল 7.3%, সেটি 7.2%। সেটি সরকার বহুভাবে বলার চেষ্টা করেছে, বিভিন্ন সময়ে এটি রিভাইজ করেছে, কোনো সময় 6.4, কোনো সময় 6.3, কোনো সময় 6.2। সর্বশেষ বিশ্বব্যাংক আজকে থেকে 2 সপ্তাহ আগে তাদের সর্বশেষ প্রতিবেদন বলেছে এই বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে 5.4%। তার মানে 6% নিচে চলে আসতেছে। 6% নিচে চলে এসেছে, শুধু উদ্বেগের বিষয় সেটি নয়। জিডিপি প্রবৃদ্ধির নিয়ামক শক্তি যেটা, মেইন এলিমেন্ট যেটা, মেইন ড্রাইভিং ফোর্স যেটা, সেটা হলো অব্যাহতভাবে নতুন নতুন ইনভেস্টমেন্ট, নতুন বিনিয়োগ, যেটি অর্থনীতির শক্তিকে আরো স্ফুরিত করবে, অর্থনীতি সম্প্রসারিত হবে। কিন্তু প্র্যাকটিক্যালি গত 6-7 বছর যাবত
আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে কোনো ইনভেস্টমেন্ট নাই। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে শ্রমশক্তি যেভাবে অ্যাকোমোডেট হয় তার মধ্যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের অবদান হচ্ছে 30%, কৃষির হচ্ছে 19%, আর 51% হচ্ছে সার্ভিস সেক্টর থেকে। মোট শ্রমশক্তিকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলি যেভাবে ধারণ করতে পারে, অ্যাকোমোডেট করতে পারবে, আর কোনো বিনিয়োগের মাধ্যমে এত কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হয় না। তো গত 5-6 বছর যাবত যেহেতু ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমাদের বিনিয়োগ প্রায় নাই বললেই চলে। কেন নাই? এটির অনেকগুলি কারণ। প্রথম কারণ হচ্ছে বিনিয়োগের জন্য একটি অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে জ্বালানি। সেই জ্বালানির কোনো নিশ্চয়তা গত কয়েক বছর যাবত সরকার দিতে পারেনি। সেটি গ্যাস বলেন অথবা বিদ্যুৎ সংযোগ বলেন, এটি দিতে পারেনি। দ্বিতীয়ত হলো বিনিয়োগের জন্য একটা আস্থার পরিবেশ দরকার। যিনি দেশীয় অথবা বৈদেশিক যিনি বিনিয়োগকারী হবেন তার বিনিয়োগের রিটার্নটা আসবে বেশ কয়েক বছর মেয়াদী, একটি দীর্ঘ প্রক্রিয়া। এই সময়ের মধ্যে তার প্রেজেন্স কমিট করতে হবে, তার ইনভেস্টমেন্ট কমিট করতে হবে, তার সময় কমিট করতে হবে। তো এরকম একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে একজন বিনিয়োগকারী তখনই যাবেন যখন ইনি নিশ্চিত হবেন যে যে জায়গাটিতে বিনিয়োগ হবে সেই জায়গায়, সেই দেশে রাজনৈতিকভাবে একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে, আইনশৃঙ্খলা পরিবেশ সুচারু, স্বস্তিদায়ক, এবং আর্থিক, ফিসক্যাল এবং মনিটারি পলিসিগুলির একটি অব্যাহত একটি কনসিস্টেন্সি আছে, ধারাবাহিকতা আছে। এই জিনিসগুলি বিবেচনায় নিয়েই বিগত বেশ কয়েক বছর যাবত আমাদের দেশে সেরকম কোনো বিনিয়োগ আসেনি। মানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, যার জন্য দায়ী আপনারাও, সরকার দায়ী, আপনারাও দায়ী। রাজনৈতিক স্থিতিশীলতা যে নাই সেটি তো আর কোনো তর্ক বিষয় নাই, এবং সেই স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার সহযোগিতা করছেন আপনারা। না, এটি মোটেও ঠিক নয়। দেখেন, গণতন্ত্রের কিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় সংখ্যাধিক্যের মতামত ধারণ করা হয়, এবং সংখ্যাধিক্যের মতামতে, সংখ্যাধিক্যের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাও সংখ্যালঘিষ্ঠ যারা তাদেরকে অ্যাকোমোডেট করবেন, তাদের কাজকর্মে তাদেরকে আস্থায় নেবেন এবং তাদেরকে অ্যাকোমোডেট করবেন। গণতন্ত্রে একটি কথা আছে, আপনি 151 জন, মানে আমি সংখ্যাগরিষ্ঠ সদস্য বা সংখ্যাগরিষ্ঠ দল যদি সংখ্যালঘিষ্ঠ দলকে সম্পূর্ণভাবে ডিসরিগার্ড করে তাহলে সেটি আর গণতন্ত্র থাকে না, সেটি টাইরেনিতে পর্যবসিত হয়। তো সেরকম একটি অবস্থায় আপনি জনগণের মতামতই প্রতিফলিত হতে দিলেন না, ক্ষমতাটা হাইজ্যাক করে ফেললেন, নির্বাচনী ব্যবস্থাটি হাইজ্যাক করে ফেললেন, আপনি কিভাবে সেখানে স্থিতিশীল পরিবেশ প্রত্যাশা করেন? নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি, আমরা তো নির্বাচনী প্রক্রিয়া থেকে আমাদেরকে জোর করে ঠেলে বাইরে রাখা হয়েছে, আমরা তো অস্থিতিশীল করছি না, আমরা বরং পরিস্থিতির শিকার। কিন্তু লাভ তো কারোই হচ্ছে না। এই উপলব্ধিটি সর্বপ্রথম আসতে হবে শাসক দলের কাছে, যে যেন প্রকারে ক্ষমতায় থাকা যায় না। এটি যেভাবে যে প্রক্রিয়ায় তারা ক্ষমতায় চলে এসেছেন এইবারের মতো, এটি কখনো টেকসই কোনো পন্থা না। এবং দল হিসাবে এই কয়েকদিন আগে আওয়ামী লীগের 65 বছর পূর্তি হলো। আওয়ামী লীগ দীর্ঘ ঐতিহ্যে লালিত একটি দল, দীর্ঘদিনের তাদের ইতিহাস রয়েছে। মানুষের আস্থা যদি এরকম অনাচারের মাধ্যমে মানুষের আস্থা থেকে তারা সরে আসেন, এটির দীর্ঘমেয়াদী খারাপ ফলাফল হবে, এবং সেটি গণতন্ত্রের জন্য ভালো হবে না। বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল উপর যদি জনরোষ এরকম করে বাড়তে থাকে, যখন ওনারা ক্ষমতা থেকে সরবেন, সেটিও গণতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী, দীর্ঘ যাত্রায় গণতন্ত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এরকম একটি রাজনৈতিক দলের সম্ভাব্য করুণ পরিণতি, সেটিও কাম্য নয় এবং সেটিও ভালো হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে কলা আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলা, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? ওকে, সম্ভবত কলার চলে গেছেন। অনেক আগে আমাকে বলা হয়েছিল ফোন নেওয়ার জন্য, কিন্তু মুক্তাদির সাহেব কথা বলছিলেন, যার জন্য নিতে পারিনি আমরা কলার। আশা করি আপনি ফিরবেন। তবে আমরা তার আগে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।